ভৌমিক সাংসদ তিনি উপস্থিত, দলের পক্ষ থেকে স্পোকসম্যান তিনি, এবং আমি ডক্টর শশী পাঁজা। বিষয়টা হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অমিত শাহ তিনি এসেছিলেন মথুরাপুরে, এই বেশি দিন হয়নি, এবং তিনি কয়লা নিয়ে, কয়লা স্মাগলিং ইত্যাদি নিয়ে অনেক কিছু, যেমন তার ভাষায় তস্করি ইত্যাদি নিয়ে অনেক কিছু বললেন, দুর্নীতি নিয়ে বললেন, সমস্তটা বাংলায় হচ্ছে ইত্যাদি। কিন্তু অদ্ভুত ভাবে আমরা দেখছি যে এখন দুর্নীতি সম্বন্ধে শুধু কথা নয়, দুর্নীতিকে শুধু মানে জায়গা করে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং একসময় আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা প্রেস কনফারেন্স, বিখ্যাত কোল মাফিয়া জয়দেব খান, বিস্তারিত পার্থদা বলবে। এই বিখ্যাত মানুষ বিখ্যাত হয়েছেন কারণ তিনি কয়লার স্মাগলিং করেন, কয়লা মাফিয়া। কিন্তু আমরা দেখছিলাম বিগত দিনগুলোতে, দেখেছি, আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেব এবং ছবিগুলো দেখিয়ে দেব যে তখন এখন বর্তমানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রহ্লাদ যোশী, এবং অবশ্যই তখনও গৃহমন্ত্রী, এখনো গৃহমন্ত্রী অমিত শাহজির সঙ্গে এই জয়দেব খানের অত্যন্ত ঘনিষ্ঠ একটা আলাপচারিতা, এবং তার সঙ্গে কথাবার্তা, এবং তার সঙ্গে হ্যান্ডশেক, এটা ছবি বিগত দিনগুলোতে দেখেছি, আবার দেখাচ্ছে। কিন্তু তখন আপনারাও রিপোর্টিং করেছি, সবই হয়েছে, খবরটা ধামাচাপা পড়ে যায়, অন্য খবর ওভারটেক করে নেয়। কিন্তু ইতিমধ্যে যে এই বছরে 2026-এতে তাকে একবারই ভারতীয় জনতা পার্টি এতদিন আশ্রয় দিচ্ছিল, একবারই রাজনৈতিক পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, এবং তিনি অত্যন্ত দক্ষ এবং সক্রিয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এটা সদ্য যে 2026 হয়েছে, আপনার সমস্ত স্মৃতিগুলোকে আবার আমরা জাগিয়ে তুলছি। সুতরাং অমিত শাহজি, আমরা ছবি দেখাবো, আমরা অমিত শাহজিকে এটাই বলি যে আপনি এত বললেন মথুরাপুরে তো দুর্নীতি নিয়ে, তাহলে পরে আমরা তো অনবরত দেখছি যে কলকাতায় এলে জ্ঞানেশজি হাত নাড়াচ্ছেন, তারপরে জয়দেব খান এলেও তিনিও আপনাকে হাত নাড়াচ্ছেন। এইটা ভারতীয় জনতা পার্টির বর্তমানে কালচার হয়ে গেছে। ছবিও দেখাচ্ছি পার্থদা, আমরা টেকনোলজিতেও ছবি আপনাকে দেখাচ্ছি এবং তার প্রিন্ট আউটও দেখাচ্ছি। কত বিনম্র ভাবে তিনি স্বাগতম জানাচ্ছেন, কত বিনম্র ভাবে স্বাগতম জানাচ্ছে, কত বিনম্র ভাবে তাকে তার কাছে দাঁড় করিয়েছেন মাননীয় আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি। এবং শুধু তাই নয়, এইটা দেখুন, এই ছবিটা আরো, তারপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে তার সদ্য অ্যাপয়েন্টমেন্ট। তাহলে তার অ্যাপয়েন্টমেন্ট, যেটা হার্ড কপিও দেখাচ্ছি, আর সফট কপিতে দেখুন পরিষ্কার বোঝা যাচ্ছে যে কত সুন্দরভাবে 9 মার্চ 2026-এতে জয়দেব খানকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, এই দেখুন। এবং খুব গর্বিত ভাবে জেলা সভাপতি আসানসোল জেলার দেবতনু ভট্টাচার্য মহাশয়ের অনুমতি নিয়ে বিজেপি আসানসোল সাংগঠনিক জেলা, তারা একটা নতুন করে কিছু সদস্যকে আমন্ত্রিত করছেন। কত রিসপেক্ট, কত রিগার্ডস কোল মাফিয়াকে, কত আদরে সাদরে সম্মানে তাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আসুন, আপনাকে বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি, আপনি আসুন আসানসোল ডিস্ট্রিক্টে জয়দেব খান মহাশয়, এবং অস্থায়ী নয়, একবার চিরস্থায়ী মেম্বার হয়ে থাকবেন আপনি আসানসোল দক্ষিণে ভারতীয় জনতা পার্টির জেলাতে। আপনি একজন সম্পদ, এটা করে দিয়েছে। অনুমতি তো শুধু দেবতনু দেবেন না, অনুমতি অবশ্যই দেবেন বিজেপি
বাংলার যিনি সভাপতি, অনুমতি অবশ্যই, অনুমতি তো হেডকোয়ার্টার্স থেকে আসে, সুতরাং অনুমতি দিয়েছেন সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। এবার বিস্তারিত তিনি কতটা ট্যালেন্টেড, এই কোল মাফিয়া, এ কতটা তিনি দলের সম্পদ, এবং আর কথা বলবেন না আপনি দুর্নীতি নিয়ে, দুর্নীতি নিয়ে প্রশ্রয় দেন। সাধে কি বিজেপিকে ওয়াশিং মেশিন বলা হয়েছিল? সমস্ত ওয়াশিং মেশিন ধোকর সাফ কর দিয়া, সবাই পরিষ্কার হয়ে যায়। বিস্তারিত পার্থদা বলবেন, তারপর আরো ভারতীয় জনতা পার্টির বিভিন্ন এমপি সংসদে কত ক্রিমিনাল কেসেস সবটাই বলা হবে। ধন্যবাদ। আপনারা সবিস্তারে শুনলেন আমাদের রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, তিনি বিস্তারিতভাবে বলেছেন। আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, রতনে রতন চেনে, পরেরটা আর বলছি না। বিজেপির সেই ট্র্যাডিশন সমানে চলেছে, অর্থাৎ ইডি সিবিআই কে ব্যবহার করো বিরোধীদের বিরুদ্ধে এবং তাদের ভয় দেখাও, এবং তারা ভয় পেয়ে যদি সারেন্ডার করে তাদের বিজেপিতে নিয়ে এসে তাদের সম্মান দাও। এরকম অজস্র উদাহরণ ভারতবর্ষের রাজনীতিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মহারাষ্ট্রের প্রফুল্ল প্যাটেল, তিনি যখন মন্ত্রী ছিলেন, বেসরকারি কোম্পানিগুলোকে এয়ার ইন্ডিয়ার যে সুযোগ করে দিয়েছিলেন, তার বিরুদ্ধে যখন তদন্ত শুরু হলো, যেই বিজেপিতে তিনি যোগ দিলেন, সঙ্গে সঙ্গে তিনি বিজেপির রত্ন হয়ে গেলেন। হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির কেলেঙ্কারি ছিল, যেই তিনি বিজেপিতে যোগ দিলেন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন। পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, আপনারা জানেন, যেই তার বিরুদ্ধে অভিযোগ, বিজেপি ইডি সিবিআই এইসব ভয় দেখালেন, তিনি সারেন্ডার করলেন, তিনি বিরোধী দলের নেতা হয়ে গেলেন। দুরাপ্পা, কতগুলো উদাহরণ দেব আপনাদের সামনে। আপনারা দেখুন, বিজেপি এমন একটি দল যেখানে আপনি যদি অপরাধ করে বিজেপিতে আশ্রয় নেন, তাহলে আপনাকে কোনো আর বড় উকিল ধরতে হবে না। ইডি সিবিআই কে বিজেপি তাদের এমন তাবেদারি পরিণত করেছে যে তাদের এখন কাজ হচ্ছে কোনো প্রশাসনিক ব্যবস্থা না নিয়ে কিভাবে বিজেপির দল ভারী করা যায় সেটা দেখা। আপনি কল্পনা করতে পারেন 2014 সালের পর থেকে বিভৎসভাবে সিবিআই এর কেস বেড়ে গেছে, যার 95% হচ্ছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে কিংবা বিরোধী দলের বিরুদ্ধে। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে মাত্র 0.42% তার ফয়সালা হয়েছে। আপনারা দেখুন, আপনি হেমন্ত সোরেন বলুন, অরবিন্দ কেজরিওয়াল বলুন, দেখুন তারা প্রত্যেকে আলটিমেটলি নিঃশর্তভাবে ছাড়া পেয়েছে, অথচ নির্বাচনের আগে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে তাদের একটা ভয়ের পরিবেশ তৈরি করা শুরু হয়েছে। এই যে বাংলায় নির্বাচন, দেখবেন এই নির্বাচনকে কেন্দ্র করে ইডি সিবিআই তাদের তৎপরতা কত গুণ বেড়ে যাবে। অর্থাৎ ইডি সিবিআই, ধ্যানেশ কুমার, জ্ঞানেশ কুমার, যাই হোক আর কি, সমস্ত সরকারি যে প্রতিষ্ঠানগুলো ছিল, সম্মানজনক প্রতিষ্ঠানগুলো ছিল, সেই সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোকে, যাদের একটি সম্মান ছিল, সেই সম্মানকে ধূলিসাৎ করে একটা হিটলারি কায়দায় ভারতবর্ষ পরিচালনা করবার একটা প্রয়াস চলছে। জয়দেব খার জয়নিংটা হচ্ছে তার একটা নতুন সংকলন। অর্থাৎ যারা এতদিন কয়লা চোর এইসব বলে দুর্নীতি নিয়ে তোপ দাগছিল, আজকে সারা বাংলার মানুষ দেখতে পেল যে সবচেয়ে বড় কয়লা মাফিয়া, তাকে বিজেপি তার পার্মানেন্ট সদস্য পদ দিয়েছে। অথচ সারা ভারতবর্ষের মানুষ জানে এই কয়লা খনি নিয়ন্ত্রিত হয় কেন্দ্রীয় সরকারের দ্বারা। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাহায্য না থাকলে কেউ কয়লা নিয়ে মাফিয়াগিরি করতে পারে না। এবং একজন মাফিয়া যখন বিজেপিতে জয়েন করে, তখন বুঝে নিতে হয় যে বিজেপির সাথে এই কয়লা মাফিয়াদের যোগাযোগ আছে। কোন ভালোবাসায় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কয়লা মাফিয়ার সাথে দাঁড়িয়ে গোপন মিটিং করছেন? কোন গোপন আলোচনা হলো কয়লা মন্ত্রীর সাথে কয়লা মাফিয়ার? এগুলো তো বাংলার মানুষ জানতে চাইছে, বাংলার মানুষ জানতে চায়। আমি বিনীতভাবে এই কথাগুলো বাংলার মানুষকে বলে দিতে চাই। আপনারা কল্পনা করুন তো, যে উত্তরপ্রদেশে মন্ত্রী যিনি ধর্ষণ করলেন, তার বাবাকে পিটিয়ে মারা হলো, তার কাকিমাকে ট্রাক চাপা দেওয়া হলো,
তার কোনো বিচার আজ অব্দি ভারতবর্ষের মানুষের সামনে নেই। আপনি কল্পনা করতে পারেন একজন মন্ত্রী তিনি ট্রাক চাপা দিয়ে কৃষকদের মেরে ফেলে দিলেন, তার কোনো বিচার হলো না, তিনি এখনো মন্ত্রী পদে রয়ে গেছে। অর্থাৎ অমিত শাহ যখন এসে এখানে তৃণমূলের দুর্নীতির কথা বলেন, কিন্তু সারা বাংলার মানুষ দেখছে বিজেপি পার্টিটাই দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং যাদের গায়ে কাদা আছে তাদের কাদা নিয়ে তারা যখন বিজেপিতে যায় ওয়াশিং মেশিনে ধুয়ে, তাদের মতো স্বচ্ছ মানুষ সারা ভারতবর্ষে আর কাউকে বিজেপি দেখতে পায় না। আমার বিনীতভাবে এই কথাগুলো প্রাথমিকভাবে বলার দরকার ছিল। আমি সবিস্তারে আপনাদের বললাম যে ভারতীয় জনতা পার্টির নেতারা বাংলার কোনো নেতার বাড়ির টাকা পাওয়া গেলে সেটা দেখায়, আর কর্ণাটকে এক মন্ত্রীর ছেলের বাড়ি থেকে 8.12 কোটি টাকা পাওয়া গেল সেই ব্যাপারে বিজেপির নেতারা কোনো শব্দ উচ্চারণ করে না। অর্থাৎ বাংলার মানুষের বিজেপিকে বুঝে নেওয়ার জন্য এটাও একটা প্রাথমিক কথা আমরা বললাম, কিন্তু বাংলার মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসছে কিভাবে বাংলার উপর অত্যাচার হচ্ছে। সেটা এনআরইজিএস এর টাকা বন্ধ করে হোক, ঘরের বাড়ি টাকা বন্ধ করে হোক, বাংলার মানুষদের সম্মান হানি করে হোক, এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে দেওয়া হোক, বাংলার গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার হরণ করার জন্য এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে তাদের ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হোক, কিংবা তৃণমূল সরকারকে কালিমা লিপ্ত করে তাদের ছোট করার চেষ্টা করা হোক, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের প্রতিনিধিত্ব করেন, বাংলার অস্মিতা নিয়ে গর্ব করেন, বাংলার সার্বভৌমত্ব নিয়ে গর্ব করেন, বাংলা যে সর্বধর্ম সমন্বয়ের মাটি যেটাকে নিয়ে গর্ব করেন, সেটাকে খর্ব করার চেষ্টা করেন। এটাই আমাদের প্রাথমিক কথা। এবং বিজেপি শুধু প্রশ্রয় দিচ্ছে না, আশ্রয় দিচ্ছে, এবং এদের শাস্তিটা হচ্ছে না। সুতরাং ইমিউনিটি দিচ্ছে, ইমিউনিটি মানে একটা সুরক্ষা কবচ দিয়ে দিচ্ছে যে তোমার শাস্তি হবে না, তোমাকে ইডি সিবিআই ধরবে না। সুতরাং আপনি আশ্রয় দিলেন, প্রশ্রয় দিলেন, এবং তাকে সুরক্ষা কবচ দিলেন। এটা তখনই আসে যখন কেন্দ্র সরকার বিজেপি তার অহংকার ওই জায়গায় পৌঁছে, ঔদ্ধত্য সেই জায়গায় পৌঁছয়। নাহলে আপনি ভাবুন 540 জন এমপি রয়েছে লোকসভাতে, তাতে 3 জন এমপি তো তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিজেপির লোক আছে, 159 জন এমপি সিরিয়াস ক্রিমিনাল কেস, তারা হচ্ছে গুরুতর অভিযোগ ক্রাইমের। 19 জন এমপি এরকমও আছেন ক্রাইমস এগেইনস্ট উমেন, নারীর উপরে নির্যাতন এবং হেনস্থা ইত্যাদি সিরিয়াস এগুলো রয়েছে। আর 234 জন এমপি ক্রিমিনাল কেস রয়েছে। এইটা যদি লোকসভার এই অবস্থা হয়, ফলে ভারতীয় জনতা পার্টি এইটাই তৈরি করে দিয়েছেন, এবং আমরা যেটা বললাম যে একবারই সুরক্ষা কবচ তৈরি করে দিয়েছে। আর বাংলা এসে বড় বড় কথা, বাংলা অব্দি আসবে সিবিআই, ইডি, আইটি। এখন ইনফরমেশন টেকনোলজির মাধ্যমে কতগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এতে আপনি যদি বিজেপির বিরুদ্ধে কিছু লেখেন সেইগুলোকে নাবিয়ে দেয়া হচ্ছে, এটাই আপনারা দেখতে পাচ্ছি। এবং দেখুন গতকালকে জ্ঞানেশ কুমার এলেন, এত বড় বড় কোথায় ওই যে তথাকথিত প্রধানমন্ত্রীর ভাষায় বঙ্কিমদার ন্যাশনাল সং বলে দিলেন, বঙ্কিমদার ন্যাশনাল সংটা গুলিয়ে দিল, জনগণমনকে ন্যাশনাল সং করে দিয়ে, এই তো অবস্থা। ফলে আমরা এইগুলো বলতে চাই, কারণ এই সময়টা তো আসা যাওয়া আছে। দেখুন বাংলার কথা তো আর এইবারের বাজেট, কেন্দ্র সরকারের বাজেটেও তাদের মনে ছিল না, বাংলার কথা তাদের মনে থাকে না। 100 দিনের কাজের কথা, টাকা দিয়ে দেব, বাজেটেও মনে নেই। বাংলা গরিবের ঘরের টাকা মনেই নেই। বাংলা বাংলা 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য, ইউনিয়ন বাজেটে কোনো রিফ্লেকশন দেখলেন কি? নেই। বাংলা শুধু নির্বাচনের জন্য তারা মনে পড়ে, এসে এখানে বিভাজন ইত্যাদি করে। কিন্তু আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করলাম, কারণ সদ্য মথুরাপুরে বলে গেলেন তো অমিত শাহ, মথুরাপুর দক্ষিণ 24 পরগনা এই কথাগুলো বলে গেলেন, কয়লা তস্করি ইত্যাদি নিয়ে, স্মাগলিং নিয়ে। তা আমরা বলে দিলাম আপনার অত্যন্ত প্রিয় পাত্র জয়দেব খানকে আপনি অন্তর্ভুক্ত করেছেন, এটা সকল মানুষ জানুক। আর এটা ছোটবেলায় আমরা পড়েছিলাম,
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃপুরে। অমিত শাহকে আমরা এই কথাটাই মনে করিয়ে দিতে চাই যে ক্রিমিনালরা, অপরাধীরা সবচেয়ে সুরক্ষিত বিজেপিতে। এটা হচ্ছে ভারতবর্ষের রাজনীতির ট্যাগলাইন। প্রশ্ন নিয়ে হুম। অন্ডাল এয়ারপোর্ট, অন- দুর্গাপুর। অন্ডাল এয়ারপোর্ট, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর। আমাদের ফার্স্ট গ্রিনফিল্ড এয়ারপোর্ট। আসানসোল দক্ষিণ, মেম্বার পার্মানেন্ট। বিজেপি আসানসোল ডিস্ট্রিক্ট তাকে পার্মানেন্ট করে দিয়েছে, আসানসোল ডিস্ট্রিক্ট কমিটি দিয়ে দিয়েছে, কিন্তু আসানসোল দক্ষিণ দিয়েছে পার্মানেন্ট ইনভাইটি মেম্বার। বিধানসভা বিধানসভা যেহেতু আসানসোল স্পেসিফিক দক্ষিণ। করেছে আসানসোল দক্ষিণ। আমাদের মাননীয় সাংসদ বাপি হালদার এই বিষয়টা বলে দিয়েছে, সুতরাং আলাদা আমাদের কিছু বলার নেই, পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন এবং সেটা তদবির হচ্ছে, ইনকোয়ারি সবকিছুই। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস মেরেছে, এসব আমরা সন্দেশখালি দেখেছিলাম তো 2024-এ, সন্দেশখালির সমস্ত আমরা বিষয়টা দেখেছি। দাদা আছেন, বহুবার গেছিলেন সন্দেশখালিতে, সেই ড্রামাটা আমরা দেখেছি। সরাসরি প্রধানমন্ত্রী ফোন করেছিলেন সন্দেশখালিতে। তারপর কি হলো, সন্দেশখালী যিনি ভারতীয় জনতা পার্টির মহিলা প্রেসিডেন্ট, তিনি চলে এলেন আর এই অন্যায়টা দেখতে পারলেন না, ওই ড্রামাটা মনে আছে, খালি কাগজে লিখিয়ে দিয়ে। সুতরাং অনেক কিছু পরে উদ্ভাসিত হয়। আর আপনি প্রশাসন অপেক্ষা দেখবে। করুন, বাপি হালদারও বলেছেন, প্রশাসনও দেখছে। মানে ভীষণ উদ্বেগের কারণ। এবং সেই সময় ধর্ণা মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন পরিষ্কার করে, সেটা আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ভারতবর্ষের মহিলাদের জন্য একটা বিশেষ উপহার দিলেন নরেন্দ্র মোদী, এই যে গ্যাসের দামের বৃদ্ধির মাধ্যমে। এই যে বলছেন যে ভারতবর্ষের বাইরে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, আপনি গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন, আপনি রান্নাঘর হেসেলেতে যুদ্ধ লাগিয়ে দিয়েছেন, গ্যাস কিনতে পাচ্ছেন না। উজ্জ্বলার নামেতে বড় বড় পেট্রোল পাম্পের সামনে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, আসলে যে অন্ধকার রয়েছে সেটা তো বুঝতে হবে প্রধানমন্ত্রীকে। এবং 2014-র পর থেকে তার লাগামহীন ভাবে গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। কবে কমেছে? একসময় কত জন কয়েক টাকা দিয়ে কমিয়েছে, তখন বলল ইয়ে উপহার হ্যাঁ দেশ কি মহিলাও কে লিয়ে, তখনও 8 মার্চ ছিল বলে। এবার কিছু বললেন না কেন? ফলে খুব সাংঘাতিক অবস্থা। এবং এখন উদ্বেগের কারণ আরো বেড়েছে, এরা কালকে এসমা করেছে, কোনো কিছু দূরদর্শিতা নেই, আগে আগাম আমরা সমস্যাটা বুঝে উঠতে পারছি না কেন। এবং এখন তো ধরুন এই ডোমেস্টিক সিলিন্ডার নিয়ে আছে, আর কমার্শিয়াল সিলিন্ডার 2000 টাকা, ছোট বড় রান্না বাড়িতে করে হোম কেটারিং গুলো করে, প্রত্যেকে প্রভাবিত। আপনি সমস্তটাকে তছনছ করে দিলেন ভারতবর্ষের। আপনি এই যে স্বনির্ভরতার কথা বলেন, মেয়েরা মহিলারা এগুলো করে, এই কাজগুলো আজকে সমস্তটা প্রভাব পড়ছে। এবার তো রেস্টুরেন্টের ওপর প্রভাব পড়ছে, সদ্য সিভিল এভিয়েশনের ফুয়েলটাও বেড়ে গেছে। কতটা প্রভাব কে দেবে? খেসারতটা কে দিচ্ছে? কেন দূরদর্শিতা নেই ভারতবর্ষে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন। এবং সত্যি এখন আনাজের দাম বেশি, তেল, যা তেল, আপনার ডাল, চাল, চিনি, ভোজ্য যেগুলো হয়, মশলা, সব দাম বেশি। ফুড ইনফ্লেশন যেটাকে বলে বেশি, মার্কেট ইনফ্লেশন বেশি। কি হবে? আর এরা এরা বলে ভাতার কথা। আপনাকে উদাহরণ দিই, পার্থদা, আমরা তো ছিলাম ধর্ণা মঞ্চে, আপনিও ছিলেন। ধর্ণা মঞ্চের সামনে বিজেপি এজেন্সিকে দিয়ে লিফলেট বিলি করাচ্ছে। আমরা গিয়ে ধরেছি কে করছে, কারণ ডিস্টার্ব করছে। সাধারণভাবে দোকানদাররা রয়েছে, রমজান মাস চলছে, তারা দোকানদারি করবে, তাদেরকে নিয়ে জোর করে এটা দিচ্ছে। তখন দেখি যারা ডিস্ট্রিবিউট করছেন তার বাচ্চা বাচ্চা ছেলে, কিনা বিজেপির বাংলার সভাপতি বলেছিলেন না, এই বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে, মেয়েদের হাতে আমরা ভাতা নয় পেন তুলে দিতে চাই, পেন, কলম। আজকে ওই বাচ্চা বাচ্চা ছেলেকে দিয়ে আপনি লিফলেট বিলি করাচ্ছেন। আপনাদের কি লিফলেটে ওই মিথ্যে লেখা আছে, অসত্য কথা।
আপনি তাহলে তার হাতে পেন দিলেন না লিফলেট দিলেন কি পয়সা মিলেগা, এটা ডিস্ট্রিবিউট করুন পয়সা মিলেগা। সেই রামনবমীর সময় মনে নেই অরাজকতা করলো যখন পদযাত্রা নিয়ে, তখন যার হাতে তলোয়ার ছিল সেও কিন্তু বাচ্চা ছেলে, তো তার হাতেও তো পেন থাকার কথা ছিল, তলোয়ার ধরিয়েছিলেন কেন? সুতরাং এটা ধ্বংসাত্মক রাজনীতি। এই সেই গ্যাসের দামটাও তাই। একটু বলবো গ্যাস বল- নিয়ে? আমি একটু বলি। গ্যাসটা নিয়ে। এই যে গ্যাস দু ধরনের, আমরা যারা ডোমেস্টিক ব্যবহার করি 14 কেজি, আর যারা কমার্শিয়াল ব্যবহার করে 19 কেজি। 19 কেজিটা মূলত সারা ভারতবর্ষে তার অ্যাভারেজ হচ্ছে মাত্র 6% সেটা ব্যবহৃত হয়। অর্থাৎ 100টা গ্যাস সিলিন্ডার যদি সাপ্লাই হয়, 6টা কমার্শিয়াল আর 94টা হচ্ছে হোম ডেলিভারি, মানে যেটা বাড়ির মানুষ ব্যবহার করে। আপনি বলুন তো যে এই আমেরিকা ইরানের এই যুদ্ধের এই অবস্থায় ভারতবর্ষের সরকারের টনক 15 দিন বাদে নামলো এবং গতকাল প্রধানমন্ত্রী মিটিং করে বললেন যে কমার্শিয়াল সিলিন্ডার সমস্ত সাপ্লাই বন্ধ। তার মানে আঘাত করলো কিসে? পর্যটন দপ্তর আঘাত করবে, কিসে? হোটেল ব্যবসা আঘাত করবে, কিসে? তার মানে এই যে এর সাথে এত মানুষের কর্মসংস্থান জড়িত, আপনি সবাইকে অনিশ্চয়তার পথে ঠেলে দিলেন। এবার এই সব জায়গায় যারা চাকরি করে, কাজ করে, দৈনন্দিন জীবনে যারা আয় করে, তাদের আপনি একটা সমূহ বিপদের সামনে ঠেলে দিলেন। আপনি হোম ডেলিভারির ক্ষেত্রেও বলছেন 21 দিনেরটা 25 দিন হয়ে গেল। তার মানে এখনই যদি এই অবস্থা হয়, যুদ্ধটা যদি আর 1 মাস চলতে থাকে, তাহলে আপনার কোনো পরিকল্পনা ছিল না যে আপনি কিভাবে এটাকে ই করবেন? এখন বলছেন আমি হরমুজ প্রণালী কি করে আনা যায় আমরা তার ব্যবস্থা করছি। এটা তো আপনার অন্তত 1 মাস আগে করা উচিত ছিল, যেটা আপনি করেননি এবং ভারতবর্ষের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ঘটনা। না না, এটা এটা এবং 60 টাকা দেখুন, করে ডোমেস্টিক, তার টাকাটা আগেও 25 টাকা বাড়িয়ে দিয়েছিল। তাই তো, টাকাটা যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক, আমি বিস্তর তো টাকা। বলছি তাই, কত মানুষকে ওরা কর্মসংস্থানহীন করলো এই সিদ্ধান্তের ফলে, সেটা আস্তে আস্তে ভারতবর্ষের মানুষ বুঝতে পারবে। এবং আপনি বুঝুন, শুধু দাম বাড়াচ্ছে এটা ফ্যাক্টর না, তার থেকেও বড় ফ্যাক্টর হুম, আপনি সাপ্লাই দিতে পারবেন কিনা, আপনার সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। হুম। তাহলে হয় প্রধানমন্ত্রী ব্যর্থ, পেট্রোলিয়াম মন্ত্রী ব্যর্থ, নইলে যে সমস্ত অয়েল কোম্পানিরা আছে তাদের ম্যানেজমেন্ট ব্যর্থ। কেউ না কেউ তো ব্যর্থ, যার জন্য অনিশ্চয়তার মুখে কারা? না ভারতবর্ষের সাধারণ মানুষ। পেট্রোলিয়াম মন্ত্রী কি ওই হরদীপ সিং পুরি? তার তো অন্য একটা বিষয় নিয়ে ব্যস্ত আছেন উনি। সমস্ত কিছুর উপর এফেক্ট পড়বে, সমস্ত কিছুর উপর এফেক্ট পড়বে। আসলে গরিব মানুষের পেটে লাথি পড়বে নরেন্দ্র মোদীর এই সিদ্ধান্তের জন্য। গতকালকে তো উনি প্রেস কনফারেন্সের প্রশ্নের উত্তর দিলেন না, ওই ওয়েভ করার মতো একটু হেসে দিলেন। ভোট অধিকার আমার বিবেচনার মধ্যে রয়েছে, কোনো চিন্তা নেই, কোনো উত্তর নেই। পশ্চিম বাংলার উপরে তার রাগ, পশ্চিম বাংলা সুপ্রিম কোর্টে নিয়ে গেল কেন? নালে তো সব বাদ দিত। আপনি যদি সৎ উদ্দেশ্যে, সৎভাবে, পরিষ্কারভাবে স্পষ্টীকরণ করে যদি এই কাজটা করা হতো সময় নিয়ে, তাহলে তো এসআইআর নিয়ে আমাদের কোনো অসুবিধা ছিল না। প্রত্যেক বছরই 3-4 বার করে সংশোধনীর কাজ হতো। কিন্তু যেভাবে আপনি এলেন, ওই এরকম হাত নাড়ালেন, দিদি বললেন, গতকালকে আপনি দিদি যেটা আঁকলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা স্টেজে আঁকলেন, তার মধ্যে কতটা ব্যথা বলুন তো। ডেড বডি এবং মালা তার পাশে, আপনি সেই আত্মীয়র কথা ভাবুন। একবারও উল্লেখ আছে 200 মানুষ মারা গেছে, তার মধ্যে বিএলওরা মারা গেছে আপনার এই কাজ করতে গিয়ে, অন্যরা আতঙ্কে মারা গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 61 জন এই ক্যাবিনেটের মধ্যে দিয়ে গেছে, 61 জন নেক্সট টু কিন যেটাকে বলা হয় এনওকে, তাদেরকে কিন্তু একটা চাকরির ব্যবস্থা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব করবে, এনারা সমবেদনা সমব্যথী যে তার, সেটা প্রকাশও করে না। কিন্তু আবারও বলি, এই অ্যাডজুডিকেশনের ভবিষ্যৎটা কি? এটা তো বিশাল বড় প্রশ্ন। 60 lakhs প্লাস এখনো জানা যাচ্ছে না, কাগজ জমা রয়েছে। কেন সাপ্লিমেন্টারি লিস্ট প্রত্যেকদিন বেরোলো? বেরোতেই পারতেন, কারণ অ্যাডজুডিকেট করছে জুডিশিয়াল অফিসাররা প্রত্যেকদিন। নিশ্চয় প্রতি অ্যাসেম্বলি, প্রতি
হয়তো 100-150 করে ছাড়ছে, তাহলে এতদিনে তো অনেক লিস্ট বেরোনোর কথা, তাহলে বেরোচ্ছে না কেন? ফলে সুপ্রিম কোর্টের আদেশটাও যদি অবমাননা হয়, সেটাই বলা হয়েছে। ঠিক আছে। কিসের? সেটা আমরা জয়দেবের বাইরে যাব না বেশি, ছেড়ে দিন। It's a washing machine. Law and order in your hand. Why is the mafia not being arrested by the police? Nothing so far. He's roaming around. No, no, if all the ifs and buts come to Trinamool Congress and to the West Bengal government, then what is the central government there for, and what is the BJP party there for? You see, they have put them. Why is CBI, ED then not reaching to him? He's under coal mafia, so those cases and those have to be looked into. The enforcement agencies also have to reach to him. The West Bengal government police will suddenly go and pick him up. So this is what we are saying. Why are CBI, ED restrained from taking action? Then why are these questions directed to us? You will be going to a BJP press conference. Ask them, why have you made this person join your Asansol district? How? What is the logic behind them? So you should be asking this question to them. Look at the impunity of the immunity that they have provided. That is most astonishing. Also, the war has impacted LPG prices in our country. We have seen how The world, it's a pan-India crisis. Everybody is reeling under this crisis, and the lack of foresightedness of the BJP government at the center, who has to take the blame. Now, what happens to the common citizen? Extremely troubled, distressed, and what is the solution? শেষ হবে না, চলো চলো। Okay? কে বলেছেন? ধন্যবাদ ওনাকে, চলো। দিদিও কার্টসি জানিয়েছেন ওনাকে।